বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে এবং সকল শিক্ষকের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই এবং এই প্রোগ্রামটা চালু রাখার জন্য। আপনার যদি ছাত্র, আপনার যদি সন্তান ভালো একটা জায়গায় পৌঁছে যায়, সেইটাই স্যারের সবচেয়ে বড় পাওয়া। হ্যাঁ, আসলে পেশাকে যখন আমরা আন্তরিকতার সাথে নেব এবং পেশাকে যখন আমি ভালোভাবে গ্রহণ করব, তখন আমাকে কিভাবে এই পেশাগত দক্ষতা উন্নয়ন করা যায় এবং কিভাবে এই পেশার উৎকর্ষতা সাধন করা যায় সেটা আপনা আপনি পথ বাতায় দেবে। তবে আমার থাকতে হবে আন্তরিক প্রচেষ্টা এবং পেশাকে আমার গ্রহণ করতে হবে যে হ্যাঁ, আমি এই পেশায় আছি এবং এই পেশায় আমি কিছু ভালো কিছু করব। আমার যতটুকু মনে পড়ে, আমি হয়তো এখন বয়স হয়ে গেছে, কিন্তু আমার আরও প্রিভিয়াস টাইমগুলোতে আমি আমার ওই ধ্যানই ছিল শিক্ষকতা, কীভাবে আজকে পাঠটা কীভাবে একটু ফলপ্রসূ করা যায় আমি করব এবং আমার আরও 10জন শিক্ষককে কীভাবে সহায়তা করা যায়, অনেকে পরামর্শ দেওয়া, তারপরে কিভাবে প্রশ্নপত্রগুলো তৈরি করা যায়। ইনশাল্লাহ দীর্ঘদিন যাবৎ আমি প্রশ্নপত্রের সাথে জড়িত থাকি এবং প্রশ্নপত্র তৈরি করি এবং এটা পরীক্ষা নিয়ে পরীক্ষামূলকভাবে যায় এবং বিভিন্ন লেভেলে প্রশ্ন তৈরির জন্য আমাকে কল করে এবং দেয়। ইনশাল্লাহ সাফল্যের সাথেই সাফল্যই হয়, এগুলো সবগুলো প্রশ্নই গ্রহণযোগ্য হয়। তো শিক্ষকতার পেশার উৎকর্ষতা যেটা, সেটা হচ্ছে যে আমি কি করাচ্ছি বা কি পড়াচ্ছি বা আমার পেশা কতটুকু ডেভেলপ হলো, যখন আমারটা আমি বিবেচনা করতে পারি না, তখন আমার যারা মনিটরিং করে, আমার শিক্ষা অফিসার বৃন্দ আছেন, অন্যান্য সিনিয়র শিক্ষকবৃন্দ আছেন, সহকর্মীবৃন্দ আছেন, তারা মূল্যায়ন করে। মূল্যায়ন করার পরে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি মূল্যায়ন করে শিক্ষার্থীরা। তারা বলে স্যার কেমন বা কিভাবে পড়ায় এটা বলে এবং দেখা যায় সবার সাথে মিলে যায় এবং শিক্ষা প্রশাসন যখন মনে করে যে উনি একজন ভালো শিক্ষক, তখন হয়তো তারা একটা স্বীকৃতি দেয়। হ্যাঁ, এই হিসেবে আমার স্বীকৃতি স্বরূপ আমি কামারখন্দে যতদিন ধরে চাকরি করছি, তাতে আমি 4বার সহকারী শিক্ষক হিসাবে থাকাকালীন আমি 4বার শ্রেষ্ঠ শিক্ষক উপজেলায় আমি বিবেচিত হয়েছিলাম। আর এবার আমি প্রধান শিক্ষক হিসাবে 2024 সালে প্রধান শিক্ষক হিসাবে আমি সিরাজগঞ্জ জেলায় শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে বিবেচিত হয়েছি। তাছাড়াও আমি আমার পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য আমি 2005 সালেও আমি যখন এমএড কোর্স করি, সেখানে আমার একটা মজার বিষয় ছিল, আমার গবেষণার আমি শিক্ষার্থী ছিলাম। আমার গবেষণা ছিল এটা সাপ্লিমেন্টারি হিসাবে ছিল এমএড কোর্সে। তো ওখানেও বেশ আমি ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে তখন, তা আমার গবেষণার স্বীকৃতি পাই এবং আমি ওইখানে ওই বছর প্রথম শ্রেণীতে 4র্থ ক্লাস করে আমি উত্তীর্ণ হই মাস্টার্স অফ এডুকেশনে। তারপর ওই বছরই আমি দক্ষিণ কোরিয়াতে একটা উচ্চতর প্রশিক্ষণের জন্য আমি সুযোগ পাই এবং এখানে অনেক ইন্টারেস্টিং ব্যাপার ছিল, একটা বেদনাদায়ক ব্যাপার ছিল। ওই সময় তিক্ততার সৃষ্টি হয়েছিল আমাকে। ওই সময় আমি গবেষণার কাজ শেষ করে পেপারস জমা দেওয়ার পরে আমি যখন জামতল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করি, তখন আমার হেডমাস্টার ছিল শামসুল হক, বললাম তো তিনি ছিলেন। এবং যোগদান করার পরে হঠাৎ করে আমার কাছে ফোন আসলো শিক্ষা অফিস থেকে, পিয়ন শাহাদত, তিনি পাশাপাশি বেশি দূরে না, তিনি দৌড়ে আসছেন, এসে বলছেন যে আপনার টেলিফোন আসছে। তা আমি ভাবলাম কী ব্যাপার, হঠাৎ করে টেলিফোন আসলো। আমি গেলাম, যা দেখি তখন আমার শিক্ষা অফিসার ছিলেন নিরঞ্জন কুমার এবং তিনি আমাকে বলেন যে ডিডি স্যার কথা বলবে। তো আমি ডিডি স্যারের ফোন ধরার সাথে সাথেই দেখি লাইনেই আছে। তো ডিডি স্যার আমাকে ইন্টারভিউ নিচ্ছে ওখানে, ইংলিশ ভার্সনে তিনি কথা বলছেন প্রায় 15-20 মিনিট এবং প্রত্যেক উপজেলা থেকেই বিশেষ করে মডেল স্কুলগুলোর ইংলিশ শিক্ষক, ইংলিশ যারা পড়ায় তাদের সাথে কথা বলছেন। তো তার কাছে ইন্টারভিউ দিলাম, প্রায় 15-20 মিনিট আমার ডিডি স্যার আমার ইন্টারভিউ নিলেন এবং ইন্টারভিউ আমাকে সিলেকশন করে। তারপরে রাজশাহীতে আবার পরের দিন রাজশাহীতে যাওয়া হয়, সেখানে 16টা জেলার থেকে নির্বাচন করা হয়, 16টা জেলা থেকে 5 জনকে নির্বাচন করা হয়। তারপরে ঢাকা অধিদপ্তরে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে, সেখানে আবার ওখানেও যা দেখি ট্রেনিং শাখায়, ওখানে আবার ইন্টারভিউ ব্যবস্থা এবং দাঁড়া থেকে। তখন আমি ওখানেও পরীক্ষা অ্যাটেন্ড করার পরে সারা বাংলাদেশ থেকে আমাদের 20 জন শিক্ষক শিক্ষিকা মিলে 20 জনকে সিলেকশন করা হয়
সেকেন্ডারি এটা যখন মিনিস্ট্রিতে যায়, মিনিস্ট্রিতে যাওয়ার পর ওখানে একটা ওরিয়েন্টেশন হয় এবং সেখানে আমাদের 20 জনের মধ্যে থেকে প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আমাদের 10 জন আমরা সিলেকশন হই এবং খুব দ্রুত সময়ের মধ্যে আমরা দক্ষিণ কোরিয়ায় একটা প্রশিক্ষণের সুযোগ পাই। সেখানে আমরা বিশেষ করে আইসিটি বিষয়ে আমরা উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করি। তারপর আইসিটি ছাড়াও আমাদের এই সব কিছু মানে ডিজিটাল যে সমস্ত জিনিস আছে যেগুলো করতে হয়, বিশেষ করে ডিজিটাল কন্টেন্টগুলো তৈরি করতে হয়, এগুলো আমরা ওখান থেকে উচ্চতর প্রশিক্ষণ নিয়ে আমরা আসি এবং ভালো সাফল্যের সাথেই আমরা এসে আবার এখানে যোগদান করি। ওটা আমার বিদেশ সফরে হঠাৎ করে হয়েছিল এবং এটা খুবই আনন্দদায়ক ছিল। একটা ভালো রাষ্ট্রে আমাদেরকে এই সফরের সুযোগ দিয়েছিল এবং শুধু আমরা না, আমাদের সাথে উচ্চ পর্যায়েও রাষ্ট্রীয় পর্যায়ের লোকজনও ছিলেন। আমাদের স্যাররা ছিলেন, এডিশনাল সেক্রেটারি ছিলেন শিক্ষার, তারপর শিক্ষা কর্মকর্তারা ছিলেন, তাদের ইয়েতে ছিল, তারাও 4 জন আমাদের টিমে ছিল। ঘুরে আসছি, ওখান থেকে ঘুরে আসলাম, বেশ ভালোই লাগলো। এবং ওখানে বিভিন্ন শুধু ট্রেনিংটা না, ওখানে বিভিন্ন বিদ্যালয়, ওখানে এলিমেন্টারি স্কুল যেটা প্রাইমারি স্কুল বলে, মিডল স্কুল, মাধ্যমিক বিদ্যালয় এবং ইউনিভার্সিটি, প্রত্যেকটা মানে স্তরেই আমাদের একটা ভিজিটের সুযোগ ছিল। আমরা ও স্কুলগুলো বিভিন্ন স্কুলে গিয়েছি এবং সেখানে পাঠদানের সহযোগিতা করেছি, দেখেছি, শিক্ষা ব্যবস্থা দেখেছি, ছাত্রছাত্রীদের তাদের আমাদের শিক্ষা ব্যবস্থার সাথে তাদের শিক্ষা ব্যবস্থার পার্থক্য কী, এটা দেখেছি। এবং ওই ভিত্তিতে আমাদের দেশেও হয়েছে একটা ইয়ে হয়েছে, পরে ঢাকা ফেরার পরে আমাদের কিছু মতামত বা আমাদের কিছু সুপারিশ সরকার সেটা গ্রহণ করেছে এবং সেই মোতাবেক আমাদের এই কারিকুলাম বা ট্রেনিং বা আইসিটি সেক্টরে কিছু তখনকার দিনে অনেক দিন আগের কথা, সেগুলো তারা সুপারিশগুলো নিয়েছে এবং কিছু পদক্ষেপ নিয়েছে। তার কিছুদিন পরে আমাদের আইসিটি সেক্টরে অনেক ডেভেলপ হয়েছে, শিক্ষার ক্ষেত্রে অনেক আইসিটি এখন অনেক ব্যবহার হচ্ছে এবং প্রায় শিক্ষককেই এখন আইসিটি প্রশিক্ষণটা দেওয়া হচ্ছে এবং তারা এই মাঠ পর্যায়ে তারা এই আইসিটিটা ব্যবহার করছে। হ্যাঁ, করোনাকালীন সময়টা অনেকটা পার হয়ে গেছে, কিন্তু এখন ওটা আমরা অনেকটা ওভারকাম করেছি। হ্যাঁ, ওই করোনাকালীন সময় আমাদের শিক্ষার্থীদের ব্যাপক একটা ক্ষতি হয়েছে। গ্রামের শিক্ষার্থীরা, বিশেষ করে গ্রাম এলাকায়, এরা আমাদের সন্তানের মা বাবারা এরা শিক্ষিত না, বেশিরভাগই তারা ইলিটারেট, এটা অশিক্ষিত, তারা লেখাপড়া জানে না। শিক্ষার্থীদের বাড়িতে যে একটু দেখা সেই মতো সামর্থ্য তাদের নাই, তারা স্কুলেই যতটুকু শিখতে পারে। এই ধরনের শিক্ষার্থীদের বেশ ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা তখন দেখলাম যারা ক্লাস 1 থেকে শিশু থেকে যারা 3তে সরাসরি চলে আসছে বা 4 ক্লাস করে চলে আসছে, তাদের তো রিডিং দক্ষতা অত ছিল না। রিডিং রাইটিং কোনো দক্ষতাই তাদের ছিল না। তারা সরাসরি যখন একটা উপর ক্লাসে আসে তখন ওই যে তাদের দুর্বলতা সেটা থেকেই যায়। ওটাকে আমাদের বিভিন্ন ইয়ার মাধ্যমে, তাদের অতিরিক্ত পাঠদানের মাধ্যমে, বিভিন্ন পদ্ধতি বা তাদের জন্য পদক্ষেপ গ্রহণ করে আমরা অনেকটা কাটিয়ে উঠেছি। এখন আর ওই সমস্যাটা নাই। তবে শিক্ষার যেটা এখন আমাদের প্রাইমারি লেভেলের যেটা একটু ক্ষতি হচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের শিক্ষা ব্যবস্থার এই ভিন্নতার কারণে। যেমন আমাদের রমজান মাসে আমাদের 40 দিন ছুটি গেল। এখন এই 40 দিন যখন একটা কিন্ডারগার্টেন স্কুল বা মাদ্রাসা একটা খোলা থাকে, তখন দেখা যায় কি অভিভাবকরা তারা তো একটা ইয়ার জন্য ব্যবসায়িক উদ্দেশ্যে, অনেকটা সেবামূলক আছে, ব্যবসায়িক উদ্দেশ্যও আছে, তাদের দুটার দিকই থাকে। তারা ব্যবসায়িক উদ্দেশ্যে অনেকে আছে যে দেখা যায় অভিভাবকদেরকে তাদেরকে কনভিন্স করে নেয় যে এই দেখেন এই যে স্কুল বন্ধ, আমরা খোলা রাখি, আমরা পড়াচ্ছি ঠিক মতো, আমরা আমাদের পরীক্ষাটা শিশু ক্লাসে পরীক্ষাটা নেই ঠিক আছে, আমাদের পদ্ধতিগত ঠিক আছে যে আমাদের 1-2 শিশু 1-2 এগুলো পরীক্ষা না নয় ভালো, এগুলো ধারাবাহিক মূল্যায়ন যেটা, এটা একটা উত্তম পদ্ধতি, আমার মতে উত্তম পদ্ধতি এবং ভালো পদ্ধতি। কিন্তু আমাদের দক্ষ শিক্ষকের অভাবে বা কিছু অদক্ষ শিক্ষকের কারণে এই জিনিসটা ভালো বুঝতেও পারে না, করতেও পারে না। তবে আমার কাছে ধারাবাহিক মূল্যায়নটা অনেকটা সুন্দর, যদি এটা সত্যিকারে ফলপ্রসূ করা যায় বা ফলপ্রসূ হলে ভালো। আচ্ছা, তারপরেও এই দুর্বলতা দেখা যায় কি যে কিন্ডারগার্টেন স্কুলগুলো তারা নিয়ে নিচ্ছে, তারা ওই দেখাচ্ছে যে অভিভাবকদের দেখাচ্ছে এই দেখো আমরা পরীক্ষা নেই, প্রাইমারিতে পরীক্ষা হয় না, আর সময় গেলে তো শুক্রবারে ছুটি দেয়, শনিবারের দিন তারা ওই বাচ্চাগুলো নিয়ে তারাও পড়ায়। দেখো যে আমরা সপ্তাহে 6 দিন পড়াই, তাদের তো খালি ছুটি, এরকম নানান সমস্যা থাকে। এবং
এতে দেখা যায় কি যে অনেক ভালো ভালো শিক্ষার্থী আমাদের প্রাইমারি স্কুলের শিক্ষার্থীগুলা অনেকগুলা তারা অভিভাবকদের সাথে প্ররোচনা করে তাদেরকে করে তাদেরকে বিদ্যালয়ে নিয়ে যায়, এবং দেখা যায় কি দীর্ঘ ছুটির পরে প্রত্যেকটা বিদ্যালয়ে, শুধু এই বিদ্যালয় না, প্রত্যেকটা বিদ্যালয়ে 10 জন 12 জন শিক্ষার্থী আপনা আপনি চলে যায়। হ্যাঁ, চলে যায়, আবার কিছু চলেও আসে, পরে চলেও আসে এই সময়টা। সরকারের কাছে একটা আবেদন থাকবে যে কিন্ডারগার্টেন স্কুলগুলো তারা চলছে ঠিক আছে, তাদের পেশাগত দক্ষতা বা যাই থাকুক সেটা না যার যার ইয়েতে করবে, কিন্তু এই ছুটির ব্যাপারটা একটু দেখা দরকার। সবগুলো শিক্ষা প্রতিষ্ঠান একই সাথে ছুটি এবং সরকারি ছুটি যেগুলো থাকে তাদেরকেও ভোগ করতে হবে। নাইলে নাইলে তো ওই যে এই সমস্যাগুলো থেকেই যায়। আবার পরীক্ষা নিচ্ছে না, তারা দেখাচ্ছে যে আমরা পরীক্ষা নিচ্ছি, অভিভাবকরা তো অনেকে বোঝে যে বা এমন স্কুলে পড়াই কোনো পরীক্ষাই হয় না। হ্যাঁ, তো এইটা না, পরীক্ষা যাক নাম মাত্র নমনীয় পদ্ধতিতে পরীক্ষা নিয়েও এদেরকে মূল্যায়নটা করা উচিত। আমি মনে ধারাবাহিক মূল্যায়নের পাশাপাশি এটা একটা রাখা উচিত। রাখলে আমার মনে হয় যে এটা আর একটু ভালো হবে এবং শিক্ষার্থীরাও ভাববে যে না আমাদের তো পরীক্ষা হয়, অভিভাবকও বুঝতে পারবে এটা। হ্যাঁ, এই পদ্ধতিটা করা দরকার। আর তারপরেও আছে আমাদের শিক্ষকদের মাঝে অনেকটা অসন্তোষ আছে চাকরি জনিত, এই যে গ্রেড, মানে আমাদের অন্যান্য দেশের সাথে তুলনা করলে আমাদের শিক্ষার্থীদের আমাদের শিক্ষকদের বেতন তো আসলে প্রাইমারি লেভেলে তো খুবই নাজুক অবস্থা। অনেক বেশিরভাগ শিক্ষার্থী তো মাস্টার্স পাস। এখন মাস্টার্স পাস তাদের যে বেতন, এই বেতনে বর্তমান যুগে চলা খুব জুলুম। সরকারের বিষয়ে আন্তরিক চেষ্টা করছে, আন্দোলনও করছে, অনেক আন্দোলন করছে, কিন্তু আমি আন্দোলন এইভাবে না, সরকার যদি একটা কমিশন গঠন করে যদি শিক্ষকদের প্রকৃত অবস্থা জেনে যদি এটা করে, আমার মনে হয় জিনিসটা ভালো হয়। আর চাকুরির হচ্ছে কি আমাদের বিশেষ করে যেমন প্রধান শিক্ষক পদে আমরা অসন্তুষ্ট কেন, দেখা যায় যে এই প্রধান শিক্ষকই সময় আমার সাথে যারা চাকরি করছে, আমি বেলকুচিতে চাকরি করছি, সে আমার সে 8-10 বছর আগে প্রমোশন পেয়েছে, আমি এখানে এসে পাইলাম না, আমি পেলাম অনেক পরে। তার স্কেলের সাথে আমার স্কেলের এখন মিল নাই। হ্যাঁ, তারপরে দেখা যায় যে এই প্রধান শিক্ষকের কতগুলো পদ, প্রধান শিক্ষক যেমন প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত, প্রধান শিক্ষক চলতি দায়িত্ব, সরাসরি প্রধান শিক্ষক, তারপরে আছে সরাসরি প্রধান শিক্ষকের পরে আছে জাতিকরণকৃত প্রধান শিক্ষক, তারপরে আছে প্রমোশনের প্রধান শিক্ষক, তারপরে আছে বিসিএস, হ্যাঁ মানে দ্বিতীয় শ্রেণীর গেজেটেড দেয়া বিসিএস থেকে প্রধান শিক্ষক দিচ্ছে। তাহলে এই যে ভিন্নতা, এই ভিন্নতার কারণে অনেক সময় দেখা যায় প্রধান শিক্ষকদের মধ্যে অসন্তোষ, এর হইলো এটা, আমার হইলো না, সে একই স্কুলে চাকরি করি, পাশাপাশি চাকরি, সেই এই গ্রেডে আছে, আমি এই গ্রেডে আছি, এটা নিয়ে অনেক অসন্তোষ। এই যেমন জাতীয়করণ শিক্ষকরা, তাদের এক সময় দেখা গেল কি তাদের অনেকগুলা নিয়ম মাফিকই, তাদের কাছে তো নিয়ম মাফিকই দিয়েছে, যেমন তাদের ইনক্রিমেন্টগুলো দিয়েছে, তাদের স্কেলগুলো দিয়েছে। এখন শুনি যে তাদের রিটায়ার করার সময় এক একজনের 10 লাখ, 8 লাখ, 5 লাখ করে বেতন ওখান থেকে তার জমা টাকা থেকে কেটে নিচ্ছে, তার পেনশন থেকে কেটে নিচ্ছে। তাহলে তখন কেনই বা দিল, আর এখন কেন বা কেটে নিচ্ছে? একজন শিক্ষকের যদি অবসর নিয়ে আসে, যদি তার যদি এই টাকাটা কেটে যায়, তাহলে সেটা একটা কেমন মানে কষ্টদায়ক। তো আমার কথা হচ্ছে যে সরকার যখন দিল তাদের কি প্রেক্ষিতে দিল? হ্যাঁ, তো এই যে আমাদের এখন তো অবশ্যই মানে তারপর যারা এখনো চাকরি আছে তাদের মধ্যে তো অসন্তুষ্ট এমনি থাকবে, যে আমিও যখন রিটায়ারে চলে যাব তখন আমার বেতন থেকে, আমার পেনশনের টাকা থেকে এই টাকাটা কেটে নেবে। পাই তো আমরা শিক্ষকরা কয় টাকায় বা পেনশন পাওয়া যায় বা গ্র্যাচুইটি এগুলো পাওয়া যায়, এখান থেকে যদি অবসর নেওয়ার পরেই যদি আমার এই টাকাটা কেটে নিয়ে যায়, তাহলে তো এটা তো একটা কষ্টদায়ক ব্যাপার। এক না দিলে তখন না দিলে এইভাবে চলতো, এখন সবগুলো দিয়ে এখন এইভাবে কেটে নাও। তো এগুলো সরকার একটু দেখা দরকার। আমরা তাদের জন্য আমাদের খারাপ লাগে, আমাদের অনেক সহকর্মী প্রধান শিক্ষক আছেন, তাদেরকে এই বেতন বৈষম্য, আমাদের সাথে তাদের বেতন বৈষম্য বা অন্যদের সাথে আমাদের বেতন বৈষম্য, এই বেতন বৈষম্যটা দূর করা দরকার, সবকে একই ইয়েতে নিয়ে আসা দরকার। হ্যাঁ, একই স্কেলে নিয়ে আসা। আর এই ভিন্নতা, তারপরে এই পদোন্নতিটা প্রত্যেক পেশাজীবী যারা বিভিন্ন পেশায় নিয়োজিত, বিশেষ করে শিক্ষকতা পেশায়, এখন এই প্রমোশনটা এটা কি এমন কি এর এত দীর্ঘ সূত্রিতাগারেদের, মানে একটা প্রমোশন, লিগ্যাল প্রমোশন বাংলাদেশে হাজার হাজার বিদ্যালয়ে দেখা যায়, প্রায় 1/3 বিদ্যালয়ে হেড টিচার, একটা বিদ্যালয়ে যে হেড টিচার না থাকে তাহলে সে বিদ্যালয়টা চলে কীভাবে? হ্যাঁ,
এইগুলা ভারপ্রাপ্ত। তো এইগুলো সরকার যদি আন্তরিক হয়, বিশেষ করে শিক্ষা ব্যবস্থায় এগুলো আন্তরিক হলে তো আমার মনে হয় না যে এগুলো একটা খুব একটা জটিল বিষয়। আন্তরিকতার অভাব, আমলাতান্ত্রিক জটিলতা এগুলো দূর করে শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে শিক্ষা ব্যবস্থা প্রাইমারি অবস্থা আসলে সত্যিকারই খুব নাজুক অবস্থা রয়েছে। এই প্রধান শিক্ষকদের চলতি দায়িত্ব দেওয়া রেখে দিছে। এর বাবা আমি তো এতদিন চাকরি করলাম, আমার কেন চলতি দায়িত্ব দেওয়া রেখে দেবেন? যদিও আমাদের উপজেলা চলতি দায়িত্ব নাই, কিন্তু আমার রাজশাহী বিভাগের মধ্যে শুধু কামারখন্দ চলতি দায়িত্ব নাই। আর এই রাজশাহী বিভাগ প্রত্যেকটা এই উপজেলায় সবগুলাতে এখনো চলতি দায়িত্ব বিরাজমান। কেন তারা চলতি দায়িত্ব কেন এতদিন থাকবে? হ্যাঁ, দিতে পারে চলতি দায়িত্ব সাময়িকভাবে দিতে পারে, 1 মাস 2 মাস 3 মাসের জন্য রাখতে পারে, তারপরে তো এটা সমাধান করা উচিত। তো এগুলোও দেখা দরকার। এবং এ নিয়ে আমাদের মধ্যে বেশ অসন্তোষের যে আন্দোলন, 10ম গ্রেড বাস্তবায়ন আন্দোলন, আবার এটা নিয়ে দেখা যায় আন্দোলন তো হয়ই, আমাদেরও বিব্রত অবস্থায় পড়তে হয়। কে আন্দোলনে গেল, অমুক গেল, অমুক লিস্ট করেন। আমি এই পেশায় এখন তোমার সেটা জানা বিষয় যে আমি এর সাথে শিক্ষকদের একটা নেতৃত্বেও থাকি। এখন আমি কামারখন্দ উপজেলায় এখানে শিক্ষক সমিতির সভাপতি হিসাবে আছি। এখন দেখা যায় ইউনো মহোদয় তিনিও ডাকতেছেন, আপনারা আন্দোলন করছেন কিনা। এনএসআই তারা ফোন দেয়, এসপি সাহেব ফোন দেয় যে আপনারা কে কে আন্দোলনে গেলেন। তাহলে আমাদের একটা ন্যায্য আন্দোলন সেটাও করা যাবে না, সেটাও করা যাবে না। এবং ওটাও একটা ভীতির মধ্যে থাকলে, যদিও বললে পারে একজন শিক্ষক তার ন্যায্য অধিকারের জন্য যাবে। এখন আমার এখানে আমার কি করা আছে, কিন্তু এটা নিয়েও ওই দেখা যায় যে ডাকছে, থানায় থেকে বলছে যে আপনারা আন্দোলনে গেছেন কিনা। আরে বাবা, আন্দোলন তো যাবোই, আমাদের আন্দোলন যেতে হবে না? আমাদের ন্যায্য অধিকার যেটা সেটা আদায় করতে হবে না? তো এই ভীতিটা থাকে। তো কারোর যেন আন্দোলনে না যাওয়া লাগে, সরকার ব্যবস্থাগুলো একটু দেখলে একটু ভালো হয়। আমার এটা সরকারের কাছে জোর দাবি যে শিক্ষকরা যেন কোনদিন আন্দোলনে না আসতে হয়, সেদিকে একটু পদক্ষেপ নেওয়া দরকার। তারপর নিয়োগ বিধিটা চেঞ্জ করা দরকার। নিয়োগ বিধি যেটা আছে এনে অনেক আলোচনা হয়েছে, নিয়োগ বিধিটা চেঞ্জ করা দরকার। আর শিক্ষকের যথার্থ মর্যাদায় যেন দেয়, তাদের বেতন কাঠামোটা একটু ঠিক করা দরকার। এটা আমাদের মধ্যে বেশ ভালো অসন্তুষ্টির সৃষ্টি করে। ধন্যবাদ তোমাকে। আমি শুনবো মানুষ গড়ার কারিগরদের কথা। তো এই প্রোগ্রামটা আমি ইতিপূর্বে তোমার এই ইয়াতে আমি দেখেছি। তোমাকে আমি তুমি উঠে বললাম কারণ আমি তোমাকে পূর্ব থেকে জানি, তুমি একজন পেশাগতভাবে তুমি একটা ডেন্টিস্টের কাজ করো, ডেন্টিস্ট। তারপরে চেম্বারও আছে তোমার। আর সাংবাদিক হিসাবে বেশ ভালো। খালি শুধু এই প্রোগ্রামটা যে শুধু এখানে অল্প দিন তা না, বেশ দীর্ঘদিন ধরে, মনে হয় 50 পর্ব তোমার শেষ হয়েছে। আমি প্রত্যেকটা পর্বই দেখি এবং খুব ভালো লাগে, এবং অনেকে আলোচনা করে যে এই প্রোগ্রামটা বেশ সুন্দর হয়েছে। তো আমি তোমাকে এইটার জন্যে, এই প্রোগ্রামটা চালু করার জন্য আমাদের বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে এবং সকল শিক্ষকের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই, এবং এই প্রোগ্রামটা চালু রাখার জন্য। কারণ আমরা অনেক কিছু, এই যে কিছুদিন আগেও আমি কয়েক স্যারের বিশেষ করে যে অনিল স্যার, আমারও আমাদের অত্র এলাকা, আমাদের এলাকার অনিল স্যার ছিলেন, তার কথাটা শুনলাম। তারপরে দিলীপ স্যার আমাদের খুবই নাম করা শিক্ষক ছিলেন, আমাদের স্যার ছিলেন, জামতল দোবাগান্ধী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের স্যার ছিলেন। সেই সময় খুবই বিখ্যাত স্যার ছিলেন, নাম করা স্যার ছিলেন। তার সাক্ষাৎকার শুনলাম এবং খুব ভালো লাগলো। তাদের যে বয়সে অবসর নিয়েছে তাও তো মানে 15-20 বছর হয়ে গেছে। 7 সালে নিয়ে গেছে, প্রায় 18-19 বছর হয়ে গেছে। তো ওনাদের কথাগুলো শুনলাম, তাদের স্মৃতিচারণগুলো দেখলাম, বেশ ভালো লাগলো। এই ইয়াগুলো ভালো লাগলো এবং সবাই এই ব্যাপারটা বলে। আর এটা ছিল যে শুনবো, হ্যাঁ, মানুষ গড়ার কারিগরদের কথা। আমাদের শুনে মানুষ গড়ার কারিগররা তো আসলে কতটুক ভালো আছে, কতটুক দুঃখে সুখে আছে, এটা তো সবাই জানে। তো আমরা চাই যে আমরা আমাদের আন্তরিকতার সাথে আমরা প্রত্যেকটা শিক্ষার্থীকে তাদের মেধা বিকাশের জন্য যা যা করা দরকার আমাদের আন্তরিক হতে হবে। অনেক শিক্ষার্থী আছে, আমরা যখন তাদের কথা শুনি বা তাদের কাছে সরাসরি আমরা জিজ্ঞাসা করি, তাদের পারিবারিক ব্যবস্থা থেকে শুরু করি, অনেক খারাপ লাগে। এমনও পরিবার থাকে যে অনেক বাচ্চা সকালে না খেয়েও আসে এখানে, আমরা দেখি। তাদের যখন শুনি যে এই বাচ্চাটা এই 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 অবস্থায় আছে, তখন নিজের মধ্যে
কেঁপে ওঠে। তখন তাকে একটা বিস্কুট দিলেও সে অনেকটা খুশি হয়। অনেক অনেক ছেলে মেয়ে আছে, অনেক ছেলে মেয়ে আছে যে পরিবারে এত আর্থিক অনটনের মধ্যে থাকে, তাদের পরিবারটাই একটা অসহায়ের মধ্যে থাকে। তো আমি শুনলাম, এর মধ্যে জানতে পারলাম বা খবরে দেখলাম যে সরকার একটা পদক্ষেপ নিচ্ছে, শিক্ষার্থীদের জন্য মিড ডে মিলটা চালু করছে। তাদের এই চালুটা করলে তাহলে তারা অনেকটা উপকৃত হয়। হ্যাঁ, তো আমাদের শিক্ষার্থী আমরা সবাই, শুধু আমাদের না, আমাদের তো সামাজিক দায়বদ্ধতা অনেক রয়েছে। আমাদের শিক্ষক হিসাবে আমাদের তো একটা বিশাল একটা সামাজিক দায়বদ্ধতা রয়েছে। আমরা প্রত্যেকটা শিক্ষকই যদি আমাদের নিজ নিজ অবস্থান থেকে আমরা যদি সার্বিক এই সমাজের প্রতি যদি লক্ষ্য রাখি, এই শিক্ষার্থীর প্রতি লক্ষ্য রাখি, অবশ্যই তারা একটা ভালো করবে। এবং তাদের জন্য করা উচিত, যারা সমাজে বিত্তবান আছেন, অনেক ছেলে মেয়ে দেখি যে ভালো রেজাল্ট করে, পড়াশোনার সুযোগ পায় না, তাদেরকে একটু সুযোগ করে দেওয়া দরকার। এবং সাধ্যমতো সবাই চেষ্টা করা দরকার, এলাকা ভিত্তিক এই জিনিসটা কাজটা করা যায় এবং করলে করে অনেকে অনেকে করে এই জিনিসটা, তাদের এই সুযোগগুলো দেওয়া দরকার। এবং দেখা যায় অনেক ছেলে মেয়ে, আমাদের অনেক ছেলে মেয়ে যাদেরকে সাহায্য করা হয়েছে, পথ দেখানো হয়েছে, তারা অনেকে ভালো জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে। আমার জানা মতে আমি যখন জামদল মডেল স্কুলে ছিলাম, তখন আমার একজন ছাত্র ছিল, নামটা আমি বললাম না, একটু ছিল, মানে দুর্বল প্রকৃতির ছাত্র ছিল। ও যখন ক্লাস 5-এ পরীক্ষা দেয়, তখন ও পাশ উত্তীর্ণ হতে পারে নাই। তো তখন আমার হেড স্যার ছিল শামসুল স্যার। শামসুল বললো না, ওকে পাস দেওয়া যাবে না, উত্তীর্ণ হয়েছে, ওকে আর সার্টিফিকেট দেওয়া যাবে না, ওর ওই সুযোগ নাই। আমি বললাম, স্যার ও যে ফ্যামিলি থেকে আসে, মোট কথা নিম্ন বর্ণের হিন্দু। হ্যাঁ, তো এখন বর্ণ বৈষম্য তো জানি আমরা। তো সেই নিম্নবর্ণের হিন্দু, তো ওর ফ্যামিলিগতভাবে খুবই দুর্বল, বাবা অসুস্থ, এই মা একটু ছোটো মোটো কাজ টাজ করে সংসার চালায়, ঝাড়ুদারে কাজ টাজ করে চালায়। তো যা ক্লাস 5-এ আসছে, রেজাল্ট একটু 2টা সাবজেক্টে খুবই খারাপ। তো আমি পাস দিয়ে দিলাম, স্যারকে করে আমার সাথে ভালো বললাম, স্যার দিয়ে দেন। তারপরে সেই ছেলে হাই স্কুল পাস করেছে, এসএসসি পাস করেছে, ইন্টারমিডিয়েট পাস করেছে। পাস করে সে এখন শুনে যে ঢাকায় চাকরি করে, একটা গার্মেন্টসে একটা ভালো অফিসিয়াল জব করে, এবং সে এখন বাড়িও করেছে। ওর মা একদিন, আমি বাজারে গিয়েছি, মাছের বাজারে, বলতেছে, স্যার নামটা বললাম, স্যার আমার অন্য ছেলেটার নাম ছিল দুলাল, বলে স্যার আমার দুলাল এখন ভালো চাকরি করে। তো আমি বললাম, তোমার দুলাল কয় যে আপনার ছাত্র। তো আমি মনে মনে ভালো যে হাইরে, এই ছেলেকেই তো আমি, স্যার আমরা দিতে চাই না প্রমোশন, কিন্তু আমি নমনীয় প্রমোশনের যে একটা সুযোগ ছিল, আমি সেই ইয়েতে তাকে পাস দিয়েছিলাম। এবং সে হাই স্কুলে যদি না যাইতো, তাহলে এসএসসি পাস হইতো না। আবার যখন সে ওখান থেকে এসএসসি পাস করার পরে যখন কলেজে গেছে, সে কলেজেও শুনলাম ভালো রেজাল্ট না করুক, কিন্তু লেখাপড়াটা তো চালিয়ে গেছে। তো সে এখন শুনলাম যে সে প্রতিষ্ঠিত হয়েছে। অনেক ছেলে মেয়ে আছে, তারা জীবনে অনেক সংগ্রাম করে প্রতিষ্ঠিত হয়েছে। অনেক ছেলে মেয়ে দেখা যায় যে তারা ভালো ভালো চাকরি করছে, অনেক অনেক আছে এখন। স্যারকে দেখলে যে সম্মানটা করে, যে তিনি কিন্তু টাকার জন্য করেছেন, টাকা তো টাকা, স্যারকে এমনিতে সরকারিভাবে দেওয়াই হয়। তাহলে সেক্ষেত্রে আপনার যদি ছাত্র, আপনার যদি সন্তান ভালো একটা জায়গায় পৌঁছে যায়, সেটাই স্যারের সবচেয়ে বড় পাওয়া। প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে যদি ভালো একটা জায়গায় পৌঁছে যায়, স্যার সবচেয়ে বেশি খুশি হন, আমরা দেখেছি ইতিমধ্যে। এবং স্যারের যে সফলতা, সেটা সবার কাছে শুনেছি। তিনি আমাদের কামারখন্দ উপজেলার প্রাইমারি শিক্ষক সমিতির সভাপতি হিসাবেও আছেন। তিনি কিন্তু জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হয়েছেন। তো সব মিলিয়ে স্যার কিন্তু অনেক দূর পর্যন্ত পৌঁছায়, এবং শিক্ষার্থীদের অনর্গল দিয়ে যাচ্ছেন, মেধা দিয়ে যেভাবে পারুক তারা যেন তৈরি করে নেয়। তো আমার এই স্যারের জন্য দোয়া করবেন, যতদিন স্যার দুনিয়াতে বেঁচে আছেন, মহান আল্লাহ তাআলা যেন স্যারকে সুন্দর এবং সুস্থভাবে বাঁচিয়ে রেখে এভাবেই মানুষকে শিক্ষাদানের মাধ্যমে এগিয়ে নিয়ে যান। শুনবো মানুষ গড়ার কারিগরদের কথা প্রোগ্রামটি দেখতে চোখ রাখুন ডিটি আমিরুল ইসলাম ফেসবুকে, পাশাপাশি টোটাল সেবা ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার।